সো ইউরো আর কোপা স্টার্ট হয়ে যাওয়ার খুব বেশি দিন নাই, হাতে গোনা কিছুদিন আছে। আর এরই মাঝখানে আমরা দেখতে পারতেছি যতগুলা ইন্টারন্যাশনাল টিমই আছে এই দুইটা মেজর টুর্নামেন্টে খেলতেছে, তারা তাদের স্কোয়াড নিয়ে সিরিয়াস এবং স্কোয়াড ঘোষণা করে দিতেছে। আর ইতিমধ্যে আমরা দেখতে পারবো যে ক্লাবের খেলা শেষে তারা হচ্ছে গিয়ে কয়েকটা ফ্রেন্ডলিস খেলবে এবং নিজেদেরকে শেষবারের মতো ঝালাই নিবে এই আপকামিং মেজর টুর্নামেন্টের জন্য। আর এখন যদি আমি কথা বলতে যাই যে কোনো একটা টিম যারা কিনা হচ্ছে গিয়ে সবার আগে দাবিদার যে তাদের স্কোয়াড নিয়ে সবার আগে কথা বলতে হবে, সেই টিমটা হচ্ছে টিম আর্জেন্টিনা, যারা কিনা বর্তমানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যারা কিনা কারেন্ট কোপা চ্যাম্পিয়ন, এবং তারা আবারও চলে আসছে কোপা ফিনালিজিমা ওয়ার্ল্ড কাপ, তারপর আরেকটা কোপায় যেটা জিতার জন্য। এখন এই কোপার স্কোয়াডটা তাদের কেমন হয়েছে, তারা যে স্কোয়াডটা ঘোষণা করছে এটা কি জিতার জন্য একদম প্রপার দাবিদার কিনা, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। কে মিস গেছে, কে আসে, এবং যারা আসে সেখানে কি আমরা নতুন কোনো চমক দেখতে পারতেছি কিনা, সেটা হচ্ছে কি একটা দেখার বিষয়। এখন যদি আমি শুরুতেই কথা বলতে চাই, আমি তোমাদেরকে আগে একটা জিনিস জানাই রাখি, আমার এখানে যে জিনিসটা দেখতে পারতেছো এটা কোনোভাবেই আমার হচ্ছে গিয়ে আমি মারামারি করতে গিয়ে হয় নাই, বা কোনো রাইভাল টিমের ফ্যান আমাকে ঘুষি মারে নাই। এটা মা বলছে আমার চোখ উঠছে, আমি এখন তিনটা চোখ দিয়ে দেখি। তো কথা ওইটা না, কথা হচ্ছে গিয়ে আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে আমি যে জিনিসটা বলতাম যে কারা কারা বাদ গেছে, এখানে আমি দেখতে পারবো যে অনেকের নামই আমরা লাস্টবার চিন্তা করছিলাম ওয়ার্ল্ড কাপের সময়, কিন্তু তারা এবার নাই। যেমন আমরা থিয়াগো আলমাদার কথা বলতে পারি, পাপু গোমেজ একটা ব্যান খাইছে যেটা কিনা তাকে 2 বছর ফুটবল থেকে দূরে রাখতেছে, ইন্টারন্যাশনাল ফুটবল থেকে। তারপর আমরা বলতে পারি হচ্ছে গিয়ে হুয়ান ফয়েতের কথা, ফয়েত যে কিনা ভিয়ারিয়ালে একটা প্রমিজিং ইয়াংস্টার ছিল, যে কিনা যথেষ্ট ভালো ফুটবল খেলে কিন্তু তার ইনজুরি ইস্যুস আছে। তারপর আমরা দিবালার কথা বলতে পারি, দিবালা যে কিনা এই সিজনে যথেষ্ট ভালো ফুটবল খেলছে, এবং তার ব্যাপারটা নিয়ে আমরা পরে ইন ডিসক্রিপশনে আলোচনা করব। কিন্তু আমরা আগে দেখি যে তাদের এখনের যে স্কোয়াডটা ঘোষণা করছে, যে স্কোয়াডটা একটু এক্সটেন্ডেড স্কোয়াড, মানে কিছু প্লেয়ার বাড়তি আছে, তার মধ্যে থেকে 3-4 জন প্লেয়ার হচ্ছে গিয়ে বের হয়ে যাবে যখন কোপার স্কোয়াড ফাইনালাইজ করা হবে। কারণ এই স্কোয়াড নিয়ে তারা এখন খেলতে যাইতেছে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ, একটা ইকুয়েডরের সাথে, একটা হচ্ছে গুয়াতামেলার সাথে। এখন এই দুইটা ম্যাচের মধ্যে যারা হচ্ছে গিয়ে নিজেদেরকে প্রুভ করবে, বা যেসব প্লেয়ারদেরকে ইয়াং প্লেয়ার হিসেবে জাস্ট চেক আউট করার জন্য ডাকছে, তাদেরকে হয়তো বাদ দিয়ে দিবে প্রুভেন প্লেয়ার রেখে। এখন যদি আমরা স্কোয়াডের দিকে তাকাই, আমরা শুরুতে গোল কিপিং অপশনে আমরা দেখতে পারবো অফকোর্স আছে ফ্রাঙ্কো আরমানি, যে কিনা তাদের থার্ড গোল কিপিং অপশন, যে কিনা রিভার প্লেটে খেলতেছে। দেন আমরা দেখতে পারবো জেরোনিমো রুল্লিকে, যে কিনা একটা ডিসেন্ট অপশন, যে কিনা ভালো কনসিস্টেন্ট ফুটবল খেলতেছে গত কয়েক বছর ধরে ইউরোপিয়ান ফুটবলে। বাট দেন এগেন আমরা অফকোর্স জানি যে যখন আর্জেন্টিনার গোল বারের নিচের কোশ্চেনটা আসে যে কে দাঁড়াইতেছে, ইটস হিম দিবু এমিলিয়ানো মার্তিনেস আর্জেন্টিনার গোলবার সামলাইতেছে এবারও, যে কিনা আগের 2বার সামলায় আসছে, যে কিনা হচ্ছে গিয়ে এই সিজনে প্রিমিয়ার লিগের বেস্ট গোলকিপার ছিল। তো অফকোর্স আমরা এই জায়গায় কোনো কম্পিটিশন দেখবো না, এই জিনিসটাই স্বাভাবিক। এখন যদি আমরা একটু সামনে আগাই, যে তাদের হচ্ছে গিয়ে ডিফেন্স লাইনে কাদেরকে আমরা দেখতে পারবো, অফকোর্স এই জায়গায় সেন্টার ব্যাকে আমরা দেখতে পারবো হচ্ছে গিয়ে তাদের যে ইউজুয়াল পেয়ারিং, নিকোলাস ওটামেন্ডি দ্য জেনারেল, সে থাকতেছে। সে তারপর তার যে বয়স হয়ে গেছে, তারপরও তার যে পারফরমেন্স, অফকোর্স সে স্টার্টিং একটা প্লেয়ার হিসেবে থাকতেছে। এখন তার পার্টনার কে হতে পারে? লাস্ট ওয়ার্ল্ড কাপের সময় এটা নিয়ে আমরা ভালোই হচ্ছে গিয়ে কথাবার্তা বলছিলাম যে ইজ ইট গোনা বি লিসান্দ্রো মার্তিনেস নাকি হচ্ছে গিয়ে ক্রিস্টিয়ান রোমেরো হইতেছে। কিন্তু এখন যতটুকু আমার মনে হইতেছে লিসান্দ্রো মার্তিনেজের হচ্ছে গিয়ে ইউনাইটেডের সাথে যে লাস্ট একটা সিজন, সেটা খুব বেশি ভালো যায় নাই। হি ইজ স্টিল দেয়ার থার্ড মেইন সেন্টার ব্যাক, বাট স্টিল এই জায়গায় আমরা ক্রিস্টিয়ান রোমেরোকে হচ্ছে কি কোনো কম্পিটিশন ছাড়াই তার সাথে সেন্টার ব্যাক পেয়ারিং হিসেবে খেলাবো নিকোলাস ওটামেন্ডির সাথে। কিন্তু এই জায়গায় কোশ্চেন চলে আসে যে এতগুলা যে ডিফেন্ডার নিছে, তাহলে এই জায়গায় কার কার নাম আরও চলে আসার চান্স আছে। এখানে জার্মান পেজেলা আছে, যে কিনা রিয়াল বাতিসে খেলতেছে, রিয়াল বাতিসে সে অনেকটা টাইম ধরে খেলতেছে। সে ভালো টল, তার এরিয়াল প্রেজেন্স ভালো, তার এক্সপিরিয়েন্স, ডিস্ট্রিবিউশন সব কিছুই ভালো। তারপরও আমরা জানি যে পেজেলাকে হয়তো খুব বেশি টাইম স্কালোনি দিবে না। তারপর যদি আমরা বলতে চাই আর কার নাম আছে, আমরা বলতে পারবো যে ফিওরেন্তিনার যে ইয়াং সেন্টার ব্যাক লুকাস মার্তিনেস কোয়ার্তা, তার কথা আমরা বলতে পারি, যে কিনা হচ্ছে গিয়ে এরিয়াল প্রেজেন্সে খুব ভালো ফুটবল খেলতেছে কিছুদিন ধরে, তার গ্রাউন্ড ওয়েল সুইন করার সামর্থ্য ভালোই। কিন্তু এই জিনিসটাও বলা লাগে যে তার যে হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স সেটা খুব বেশি না। এই জায়গায় আরও একটা নাম চলে আসে, সেটা হচ্ছে লিওনার্দো বালের্দি, যে কিনা মার্সেইয়ের জন্য এই সিজনে যথেষ্ট ভালো ফুটবল খেলছে। 25 বছর বয়স তার। সে কাউন্টার অ্যাটাকিং একটা টিমের জন্য যথেষ্ট কি বলবো ইনফ্লুয়েন্সিয়াল এবং ইম্পর্টেন্ট একটা প্লেয়ার, যার ডিস্ট্রিবিউশন মোটামুটি হইলেও তার যে হচ্ছে গিয়ে ফিয়ার্সনেস আছে, তার যে অ্যাথলেটিজম আছে, সেটা খুব যথেষ্ট পরিমাণে ভালো। তো সেই হিসেবে চিন্তা করতে গেলে তাদের যে সেন্টার ব্যাকের ব্যাকআপ অপশনগুলো, সেগুলো যথেষ্ট ভালো। এবং এর মধ্যে আমরা দেখতে পারি যে হচ্ছে গিয়ে মেবি লুকাস মার্তিনেস কোয়ার্তা, তাকে হচ্ছে গিয়ে হয়তো কোপার ফাইনাল স্কোয়াড থেকে বাদ দিতেছে বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্স থিং, কারণ সবসময় প্রুভেন প্লেয়ারই নিবে। এখন যদি আমি লেফট ব্যাক পজিশনে যাই, লেফট ব্যাক পজিশনে অফকোর্স দুইটা প্লেয়ার একদম বরাবরের মতো থাকতেছে, মার্কোস আকুনিয়া আর তাগলিয়াফিকো। যদিও দুইজনেরই বয়স এখন 30+ হয়ে গেছে, যদিও দুইজনেরই বয়স হচ্ছে গিয়ে 30+, এবং তারা এক্সপিরিয়েন্স যদিও, কিন্তু আলটিমেটলি আর্জেন্টাইন স্কোয়াড চাইতেছে যে তারা হচ্ছে গিয়ে একটু ইয়াঙ্গার প্লেয়ারদের দিকেও একটু ঝুঁকুক। স্কালোনি চাইতেছে যে তারা একটু ইয়াং প্লেয়ারদের দিকে হচ্ছে কি একটু ফোকাস দেয়। এই জন্য তারা ব্রাইটনের যে ভ্যালেন্টিন বার্কো, যে কিনা এই সিজনে যথেষ্ট ডিসেন্ট পারফর্ম করছে, তাকে হচ্ছে ট্রাই আউট করতেছে এবং তাকে দেখবে যে আচ্ছা ঠিক আছে ক্যান হি রিপ্লেস এনি অফ দেম, তাগলিয়াফিকো আর আকুনিয়া। আর যতটুকু আমার মনে হয় যে আকুনিয়াই স্টার্ট করতেছে। এখন যদি আমি রাইট ব্যাক পজিশনে যাই, দুইটা নাম অবধারিত, একটা হচ্ছে গিয়ে মলিনা, একটা মন্টিয়েল। এবং এই দুইজনের মধ্যে আমরা দেখতে পারবো যে মলিনাই সম্ভবত স্টার্ট করতেছে, কিন্তু মন্টিয়েলকেও আমরা হয়তো গেমিং টাইমে দেখতে পারবো, কারণ আলটিমেটলি আমরা জানি যে মন্টিয়েল হচ্ছে গিয়ে
এক্সপিরিয়েন্সটা অনেকদিন ধরেই আছে, কিন্তু মলিনা হচ্ছে গিয়ে রিসেন্ট ফর্মের কথা চিন্তা করতে গেলে যথেষ্ট ভালো ফুটবল খেলতেছে। আচ্ছা, এখন যদি আমরা মিডফিল্ডে যাই, যে আর্জেন্টাইন মিডফিল্ড তো ভাই সেরা, ঠিক আছে, সেরা। এই জায়গায় আমরা আগেরবার যেরকম দেখছিলাম যে জিওভানি লো সেলসো হচ্ছে নাই, তার বদলে কে খেলতেছে, এটা নিয়ে অনেক বেশি হচ্ছে কি নাড়াচাড়া হয়েছে, কিন্তু এবার তো সেও আছে, এবং এবার যে সে আছে তার সাথে এবার কারা কারা আছে। ফার্স্টে আমরা দেখতে পারবো হচ্ছে কি রদ্রিগো দে পলকে, দ্য জেনারেল, মেসির বডিগার্ড, অ্যাটলেটিকো মাদ্রিদে এই সিজনে ডিসেন্ট পারফরমেন্স গেছে, সে ডিএম পজিশনের জন্য, আর্জেন্টিনার জন্য ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার। তারপর বলবো এনজো ফার্নান্দেজের কথা। এনজো ফার্নান্দেজের এই সিজনটা চেলসির হয়ে খুব বেশি ভালো গেছে, আমি এই জিনিসটা বলবো না, কারণ তার পোটেনশিয়াল ছিল যে সে আরো ভালো পারফর্ম করবে, বাট দেন এগেন আর্জেন্টিনার কথা যখন আসে, এনজো ইজ আ মাস্ট প্লেয়ার, যে কিনা ওয়ার্ল্ড কাপে তার সামর্থ্য দেখাইছে, তারপর থেকে যত জায়গায় হচ্ছে আর্জেন্টিনার জন্য সামর্থ্য দেখানো পসিবল হয়েছে সে দেখাইছে, সো ইজ আ মাস্ট ওয়ান। তারপর আমি বলতে পারি জিওভানি লো সেলসোর কথা। জিওভানি লো সেলসো যদিও টটেনহামে খুব যে একটা রেগুলার স্টার্টার এমন না, বাট স্টিল তার যে আর্জেন্টিনার জন্য হয়ে যে এক্সপিরিয়েন্সটা আছে, সে যেভাবে হচ্ছে গিয়ে সার্ভিস দিয়ে আসছে, ইজ আ মাস্ট ফর দ্য স্কোয়াড, মানে এই সাথে সাথে জন্য যে স্কোয়াডটা ঘোষণা করছে সেটার জন্য ইজ আ মাস্ট। তারপর আমরা ম্যাকালিস্টারের কথা বলতে পারি, যে কিনা লিভারপুলের হয়ে একটা ভালো সিজন কাটাইছে, যার ইম্পর্টেন্স, যার বক্স টু বক্স অ্যাপিয়ারেন্স ক্লব খুবই ভালো মতো ইউটিলাইজ করছে, সো সে স্টার্ট করবে এটাই আমরা দেখতে পারবো। এবং এই জায়গায় আমার একটা ভালো খুবই পছন্দের মিডফিল্ডার চলে আসে, সেটা হচ্ছে গিয়ে পালাসিওস, যে কিনা বায়ার লেভারকুসেনে এইবার যথেষ্ট প্রমিসিং ফুটবল খেলছে এবং ভালো ফুটবলের কি বলবো যে তার কোয়ালিটি দেখাইছে। এবং এই জায়গায় আমার মতে যদি আর্জেন্টিনার এই স্কোয়াডে মিডফিল্ডারদের মানে নামগুলো এরকম না হইতো, যে ডিপল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লো সেলসো, পারেদেস, এরা যদি না হইতো, তাহলে অফকোর্স আমি বলতাম যে পালাসিওসকে স্টার্ট করাইতেই হবে, কারণ আগে যাদের আমি নাম নিছি তারা একদম প্রুভেন প্লেয়ার আর্জেন্টাইন জার্সিতে। তারপর আমি বলবো হচ্ছে কি লিওনার্দো পারেদেসের কথা, যে কিনা আর্জেন্টিনার জন্য একটা মাস্ট প্লেয়ার, আর্জেন্টিনার জন্য তার ফিজিক্যালিটি, তার হচ্ছে গিয়ে ডিফেন্সিভ অ্যাট্রিবিউট এবং তার লাইন ব্রেকিং পাস সবকিছু মিলাই চিন্তা করতে গেলে লিওনার্দো পারেদেস ইজ আ মাস্ট, যে কিনা রোমার হয়ে এই সিজনে যথেষ্ট ভালো ফুটবল খেলছে। দেন চলে আসে গিদো রদ্রিগেজের কথা। গিদো রদ্রিগেজ, যে কিনা লিওনার্দো পারেদেসের প্রোফাইলেরই একটা প্লেয়ার, কিন্তু সে আরো বেশি ডিফেন্সিভ, সে আরো বেশি ডিফেন্সিভলি চিন্তা করে, সে একটা প্রপার সলিড ডিএম হিসেবে খেলাটা পছন্দ করে। তো এই জায়গায় তাকে লাস্ট ওয়ার্ল্ড কাপের স্কোয়াডেও রাখছিল, সে মোটামুটি অফ দ্য বেঞ্চ একটা প্লেয়ার, কিন্তু মনে হয় না যে তার এইবার যদি ছাঁটাই করার মানে সুযোগ আছে স্কলনির সামনে, সে হয়তো লিওনার্দো পারেদেসকে রেখে হচ্ছে গিয়ে গিদো রদ্রিগেজকে ছাঁটাই করবে। এবং এই জায়গায় আমরা ভ্যালেন্টিন কার্বনিকে দেখতেছি, যে কিনা মনজায় হচ্ছে গিয়ে খেলতেছে, এই সিজন খেলছে, যে কিনা ইন্টার মিলানের লোনের প্লেয়ার সম্ভবত, এবং তার যে থ্রু আউট দ্য সিজন পারফরমেন্স, আমি সেটা অফকোর্স নিজের চোখে দেখি না, কারণ মনজার খেলা ইউজুয়ালি আমরা দেখি না, তো কিন্তু আমি যতটুকু মানে স্ট্যাট গার্সি বা ভিডিওতে দেখছি, হি ইজ আ ভেরি ডিসেন্ট প্লেয়ার, যাকে ইউটিলাইজ করাতে পারলে ইট ওয়ন্ট বি দ্যাট ব্যাড, বাট ফিউচারের জন্য হি সামওয়ান যে কিনা খুব প্রমিসিং। ঠিক আছে, এখন যদি আমি ফরওয়ার্ড লাইন আপে যাই, আমি শুরুতে দেখতে পারবো উলিয়ান আলভারেজের নাম, তার সাথে আনহেল কোরিয়ার নাম, তারপর আনহেল ডি মারিয়া, তারপর আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গনজালেস, লাউতারো মার্টিনেজ আর লিওনেল মেসি। এখন একজন একজন করে কথাবার্তা বলি। উলিয়ান আলভারেজ এই সিজনে খুব অন অফ ফুটবল খেলছে ম্যানচেস্টার সিটি হয়ে, হি স্টিল আ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর আর্জেন্টিনা, যেখানে অফ দ্য বেঞ্চে এসে যথেষ্ট ড্যামেজ অপোনেন্টকে করতে পারবে। তারপর যদি আমি আনহেল কোরিয়ার কথা বলি, আনহেল কোরিয়ার স্ট্যাটস যদি আমি ঘাটতে যাই, ইট ওয়ন্ট বি দ্যাট মাচ যে সে হচ্ছে গিয়ে 20টা গোল দিয়ে দিছে বা 20টা গোল প্লাস অ্যাসিস্টই আছে, না, তার 15টা গোল প্লাস অ্যাসিস্টের কাছাকাছি আছে, উইচ ইজ এ ভেরি অ্যাভারেজ স্ট্যাট। কিন্তু আমরা এই জিনিসটা চিন্তা করা লাগবে যে তাকে হচ্ছে গিয়ে কোন রোলের জন্য টিমের মধ্যে নিতেছে, এবং আমার যতটুকু মনে হয় অফ দ্য বেঞ্চে এসে ওয়ার্ক রেট প্রোভাইড করাতে এবং হচ্ছে গিয়ে লাস্টের 10-15 মিনিট হচ্ছে গিয়ে ভালো প্রেসিং এর জন্য আনহেল কোরিয়া ইজ আ ভেরি গুড প্লেয়ার। ঠিক আছে, তারপর আসবে অফকোর্স দ্য ক্লাচ আনহেল ডি মারিয়া, যে কিনা বেনফিকাতে তার বয়স হয়ে যাওয়ার পরও ডিসেন্ট পারফর্ম করতেছে, এবং এটা তার হতে পারে যে তার লাস্ট মেজর টুর্নামেন্ট, এবং এটার পরে আমরা হয়তো ডি মারিয়ার ক্লাচ আর নাও দেখতে পারি, এবং তার যত ইচ্ছা থাকবে যে এইবারে কোপা আমেরিকাটাও জিতার। তারপর আমরা দেখতে পারবো গার্নাচো ডিজার্ভস আ স্পট। ইটস অবভিয়াস যে গার্নাচো গত দুই সিজনে যেরকম ফুটবল খেলছে, গার্নাচো ইউনাইটেডের পারফরমেন্স বাজে থাকলেও গার্নাচো নিজের ওয়ার্থ প্রুভ করছে, গার্নাচো নিজের যে কোয়ালিটি সেটা দেখাইছে। তো আমার মনে হয় যে এইবারের স্কোয়াডে গার্নাচো ইজ আ মাস্ট, কারণ এইবারের যে লেফট উইং পজিশনের কথা যদি আমি বলতে চাই, ডিমারিয়া যদি এমনও না যে ডিমারিয়া হচ্ছে সবগুলো ম্যাচ স্টার্ট করতে পারবে, তার হয়তো ওই ফিটনেসটা এখন থাকবে না বা তার বয়সের সাথে সাথে জিনিসটা পড়তেছে, তো গার্নাচো ক্যান বি দ্যাট প্লেয়ার। তারপর আমরা দেখতে পারি ফিওরেন্তিনা থেকে নিকোলাস গনজালেস, যাকে নিয়ে অনেক সময় গালাগালি করছে যে ভাই নিকোলাস গনজালেস কেন, কারণ এই জায়গায় হচ্ছে গিয়ে দিবালাকেও হচ্ছে গিয়ে ঢুকানো যেত। নিকোলাস গনজালেস এমন একটা প্লেয়ার যে কিনা হয়তো আমাদেরকে অনেক বেশি স্ট্যাটিক ইম্প্রুভমেন্ট দিবে না, কিন্তু তার স্ট্যাট এরকমই থাকে যে সে হচ্ছে কি পুরো সিজনে 15 থেকে 20টা গোল স্কোর করবে, সে এটা নিয়ে খুশি। কিন্তু তার যে ডিফেন্সিভ অ্যাট্রিবিউট বা সে যে পরিমাণ ডিফেন্সিভ হাফে এসে সাহায্য করবে নিজের টিমকে, ওইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি যে লিওনেল মেসিরও বয়স হয়ে গেছে এবং সে ডিফেন্সিভলি ধরো যে এক উইঙ্গে খুব বেশি ডিফেন্সিভলি সাপোর্ট দিতে পারে না, তো উই নিড সামওয়ান যে কিনা হচ্ছে ডিফেন্সিভলি ওই সাপোর্টটা দিতে পারবে। নিকোলাস গনজালেস ক্যান বি দ্যাট প্লেয়ার। তারপর আমরা কথা বলতে পারি লাউতারো মার্টিনেজকে নিয়ে, যে এই সিজনে ভালো ফুটবল খেলছে। এই সিজনে তার স্ট্যাট যদি আমি চিন্তা করতে চাই, 25 গোল প্লাস অ্যাসিস্ট আছে ইন্টারের জন্য, এবং যথেষ্ট ভালো তার দেখাইছে। তো আমরা যদি স্টার্টিং 11-এ চিন্তা করতে চাই, ইজ ইট গোনা বি উলিয়ান আলভারেজ অর লাউতারো মার্টিনেজ, সবাই হচ্ছে গিয়ে লাউতারোকেই প্রিফার করবে অ্যাট দিস মোমেন্ট। আর আমরা দেখতে পাচ্ছি লিওনেল মেসি, যার সামনে কিনা এবারও সুযোগ আছে যে কোপা আমেরিকা জিতে একটা অমরত্বর শিখরে চলে যাওয়ার, সে এই জিনিসটা করতে যাবে অফকোর্স, এবং তার টিমমেটরাও তাকে সাহায্য করবে। এবং শেষ কথা পাওলো দিবালাকে নিয়ে। দিবালা কেন এই টিমের মধ্যে নাই, এটা একটা
অনেক বড় কোশ্চেন, কারণ এই জায়গায় আমরা এমন সব প্লেয়ারও দেখতে পাচ্ছি। সাপোজ আমি বলতে পারি মিডফিল্ডে ভ্যালেন্টিন কার্বনি, যে কিনা খুব ইয়াং, তাকে না রেখে দিবালাকে রাখা যেত কিনা? অফকোর্স রাখা যেত। তারপর আমরা যদি ইসের কথা বলি যে নিকোলাস গঞ্জালেসকে না রেখে হচ্ছে গিয়ে দিবালাকে রাখা যেত কিনা? অবশ্যই রাখা যেত। দিবালার এবারে যদি স্ট্যাটের কথা আমরা চিন্তা করতে চাই, দিবালা হচ্ছে গিয়ে 26 গোল প্লাস অ্যাসিস্ট করছে, যেটা কিনা তার প্রোফাইলের একটা প্লেয়ারের জন্য যথেষ্ট ভালো। তো দিবালার প্রবলেমটা কোন জায়গায়? দিবালার প্রবলেম এই জায়গায় হচ্ছে, আমি দুই জায়গায় ঘাটাঘাটি করার পরে দুইজনের দুইটা মতামত নিচ্ছি, দুইজনের দুইটা মতামত নেওয়ার পরে আমার কাছে দুইটা পয়েন্ট আসছে। প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে যে দিবালার ডিফেন্সিভ ওয়ার্ক রেট অনেক বেশি না, ঠিক আছে, অনেক বেশি না, এই জন্য নিকোলাস গঞ্জালেসকে প্রিফার করা হইতেছে। তো অনেক বেশি না হওয়ার পরও, সাপোজ 23 জনের স্কোয়াড ছিল আগে কোপা আমেরিকাতে, যেটা কিনা বেড়ে গিয়ে 26 জনের হয়েছে। তো এই 26 জনের স্কোয়াডে যদি এমন একটা প্লেয়ার যে কিনা আগের সিজনে হচ্ছে গিয়ে 26 গোল প্লাস অ্যাসিস্ট করছে, সে যদি জায়গা না পায়, জিনিসটা আনফেয়ারই লাগে। তো আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে দিবালা হচ্ছে গিয়ে অনেকটা মেসি প্রোফাইলের প্লেয়ার। মেসি যে কিনা ডিফেন্সিভলি অনেক বেশি এফোর্ট দেয় না, কারণ সে অফকোর্স অ্যাটাকিং হাফে থাকে এবং সে তার জাদু দেখায়, কিন্তু দিবালারও ওই ক্যাপাবিলিটি আছে যে কিনা ওই ক্যাম্প পজিশনে রাইট উইং থেকে বা লেফট উইং থেকে ঢুকে হচ্ছে গিয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলতে পারবে এবং স্ট্যাটস প্রডিউস করতে পারবে। কিন্তু অফকোর্স ক্যালোরির মাথায় এই জিনিসটা হয়তো ছিল যে সে সেম প্রোফাইলের সাচ এস মেসি, যে কিনা ডিফেন্সিভ অ্যাট্রিবিউট খুব বেশি দেয় না, সেই প্রোফাইলের আরেকটা প্লেয়ারকে নিবে না, রেদার দেন সে হচ্ছে গিয়ে এমনভাবে মানে টিমটাকে সাজাবে যেখানে হচ্ছে গিয়ে তার মেসির যে ডিফেন্সিভ হাফে হচ্ছে গিয়ে তার কন্ট্রিবিউশনটা কম থাকে, সেটা যাতে সামলাতে পারে এমন একটা প্লেয়ার সে বেশি নিবে। এখন যদি আমরা চিন্তা করতে যাই যে তাহলে টিম সাজাইতেছে কিভাবে, আর্জেন্টিনা লাস্ট 5টা ম্যাচের মতো কথা যদি আমি চিন্তা করতে, 5-7টা ম্যাচের কথা যদি চিন্তা করতে চাই, এর মধ্যে তারা কিছু ম্যাচ খেলছে হচ্ছে গিয়ে 4-2-3-1 ফরমেশনে, কিছু ম্যাচ খেলছে তারা 4-4-2 ফরমেশনে ফ্ল্যাটে। তো 4-4-2 ফরমেশনটা আমার কাছে খুব বেশি খারাপ লাগছে এমন না, তারা নতুন কিছু ট্রাই করতেছে। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা এমনও না যে 4-4-2 তে আমরা ইউজুয়ালি অন্যান্য টিমে দেখি যে মিডফিল্ডের যে দুই ওয়াইড মিডফিল্ডার, সেখানে উইঙ্গারদেরকে খেলানো হইতেছে যেটা অ্যাটাকিংলি সাহায্য করা যায়। কিন্তু এই জায়গায় স্কালোনি যে জিনিসটা করছে, সে খেলাইছেই হচ্ছে গিয়ে 4টা প্রপার মিডফিল্ডার, যেমন লিওনার্দো পারেদেস, ম্যাকেলিস্টার, তারপর হচ্ছে গিয়ে রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেস। তো আমার মনে হয় যে এইবার তারা হচ্ছে গিয়ে কি বলে অপোজিশন বেস করে হচ্ছে গিয়ে এই 4-2-3-1 ফরমেশনেও যেতে পারে, তারা অপোজিশন বেস করে হচ্ছে গিয়ে এই 4-4-2 ফরমেশনেও যেতে পারে, এবং তারা প্রপার প্রায়োরিটি দিবে তাদের মিডফিল্ডটাকে স্ট্রং রাখার জন্য। এই জায়গায় যদি তাদেরকে দুইটা ফরওয়ার্ড খেলানো লাগে, দে আর ফাইন উইথ ইট। এই জায়গায় যদি আমরা দেখি শুধুমাত্র মেসি আর আলভারেস খেলতেছে বা মেসি আর ডিমারিয়া খেলতেছে, মানে এখানে শখ খাওয়ার কিছু নাই যে লাউতার অনেক ভালো পারফর্ম করছে তাকে জায়গা দেওয়া উচিত, শখ খাওয়ার কিছু নাই, কারণ স্কলনি চিন্তাই করতেছে ওভাবে। সো এখন দেখা যাক যে তারা কতদূর যায়, তারা দুইটা এই যে কি বলে দুইটা ফ্রেন্ডলি ম্যাচে কিরকম পারফরমেন্স দেয়, সেটা এখন দেখার বিষয়। এবং অবশ্যই আমরা সামনে হচ্ছে গিয়ে যতগুলো স্কোয়াড আছে সবগুলাকে নিয়ে আবারও হচ্ছে কথাবার্তা বলবো এবং সবগুলা টিমেরই ট্যাকটিক্যাল আলোচনা আসবে। সো ইয়েস বয়স, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।